মাহি ভাই দু একটা কথা আসলে এত সহজ সরল, মানে আমার হৃদয় ছুঁয়ে যায়। আমার আমার এই জিনিসটা, যেমন মাহি ভাই স্ট্যাটাসটা নিয়ে বললো এটা ব্যক্তিগত। মাহি ভাই আমি আপনি রাজনীতিতে আমার চেয়ে সিনিয়র। মাহি ভাই বলছি না। রাজনীতি রাজনীতিতে আপনার ব্যক্তিগত জিনিস পাবলিকেশন হয় না। পাবলিকেশন যা হয় সেটা পাবলিক, ব্যক্তিগত জিনিস ব্যক্তিগত। আপনি যখনই আহ, এই দেশনেত্রী খালেদা জিয়ার অসুস্থতার ব্যাপারে আপনি স্ট্যাটাস দিবেন, দ্যাট ইজ পাবলিক। অ্যান্ড মানুষ এটাকে তখন মনে করবে এটার মধ্যে পলিটিক্স আছে, এটার মধ্যে অন্য কিছু আছে। যদি না হয়তো এত অসুস্থ ছিল যখন খালেদা জিয়া বা দেশনেত্রী এবং খালেদা জিয়া, ততক্ষণ যখন আপনি স্ট্যাটাস দিয়েছেন কিনা, হঠাৎ এখন আপনি স্ট্যাটাস দিচ্ছেন কিনা, সেগুলি কিন্তু আপনার ক্রিটিকরা সবাই যাচ্ছে করবে। আপনি কোনোভাবেও আপনি এই ডিফেন্সটা দিতে পারবেন না কোনো যে এটা ডিফেন্স নেই। সম্পূর্ণ আমি বলছি যে এটা ব্যক্তিগত, ব্যক্তিগত হলে এটা আপনার অফিসিয়াল আমি ফেসবুকে আসতে মানে আমি আসতে কোনো আমি কোনো ডিফেন্স ডিফেন্স আমি আমি দেইনি, বলছি নাম্বার ওয়ান। দ্যাটস হোয়াট আই এম একটুখানি সেইং। মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। মাহি ভাই আপনি না না বলেন, না, আমি নাম্বার ডিফেন্সের কথা বইলের বলছি পার্থ না। শেষ করুক। আপনি আমি বইলের পার্থ, ডিফেন্সের হ্যাঁ। আমি ডিফেন্সের কথা বলছি। আমি বলছি যে আপনি খুবই, আই এম জি শিওর জি জি, আপনি অফকোর্স খুবই, অফকোর্স আপনি অফকোর্স। আপনি খুবই ব্যক্তিগতভাবে টাচড হয়ে, যেমন ইউ লস্ট ইউর ফাদার ফিউ ডেজ ব্যাক, আপনি স্ট্যাটাসে দিয়েছেন। এবং আমি এটা বিশ্বাস করি, আমি নোয়িং ইউ, আমি আপনাকে বিশ্বাস করি যে আপনি একদমই সহজ সরলভাবে এটা দিয়েছেন। কিন্তু পাবলিক পারসেপশনটা কিন্তু আলাদাভাবে যায়, যখনই আপনি পাবলিক ডোমেনে বলেন। আরেকটা কথা আপনি বারবার বলেছেন যে আপনি বিকল্প ধারার মুখপাত্র। এইটাতেও আমার মনে হয় যে মুখপাত্র ছাড়াও কিন্তু মাহিবা আপনি বিকল্প ধারার ওয়ান অফ দ্য মেজর ডিসিশন মেকিং বডির একটা প্রমিনেন্ট মানুষ। তো সুতরাং আপনাকে যখন মূল্যায়ন করা হয়, শুধুমাত্র মুখপাত্র হিসেবে মূল্যায়ন করা হয় না। যে কোনো কারণেই হয়তো আপনাদের পলিটিক্যাল সিদ্ধান্ত, অফকোর্স বি চৌধুরী সাহেব অনেক বড় রাজনীতিবিদ ছিলেন, আপনাদের পলিটিক্যাল সিদ্ধান্ত আপনাদের, কিন্তু শুধু মুখপাত্র যদি আপনি বলেন তাহলে আপনি আপনার উপর ইনজাস্টিস করবেন। কারণ অফকোর্স আপনি ওই ডিসিশন মেকিং প্রসেসে অনেক প্রিডমিনেন্ট রোলও আপনি প্লে করেন বিকল্প অ্যাবসলিউটলি ধারায়। তো ওকে। এইটা তো অ্যাবসলিউটলি। এইটা তো শুধুমাত্র মুখপাত্র বেরসে পার্থ, বলাটা আমার আপনার মনে হয়। অনুমতি নিয়ে আমরা একটু মাহি ভাইকে 1 মিনিট একটু শুনতে চাই যে মাহি ভাই, হ্যাঁ অফকোর্স। মাহি ভাই, পার্থ বোধহয় এইটা আপনি শুনেছেন, আপনি যদি একটু বলেন। আমার আর প্রশ্ন করা না না, কিছু আমি নেই। আমি নাম্বার ওয়ান, আমি কিন্তু কোনোভাবেই আই ওয়াজ নট ডিফেন্সিভ ইভেন ফর আ সেকেন্ড। আমি আমার হ্যাঁ না, অবস্থান ব্যাখ্যা করেছি, আমি কোনো ডিফেন্সিভ ট্রু হই নাই। আমি যেটা ট্রু। বলেছি, আমার স্ট্যাটাসে কোনো রাজনীতি, আমি কোনো রাজনৈতিক কারণে স্ট্যাটাস দেইনি। আমি এটা বলছি না যে আমার বক্তব্যটা রাজনীতিভাবে গ্রহণ করা হবে না। আমি একজন রাজনীতিবিদ, আরেকজন এক্স্যাক্টলি। রাজনীতিবিদ হুম। সম্পর্কে, এবং যাদের সাথে আমাদের একটা মত পার্থক্য রয়েছে, একটু দূরত্ব এক্স্যাক্টলি। সৃষ্টি হয়েছে, তাদের ব্যাপারে একটা যখন আমি আমার, হুম। কিন্তু আমি এটা কোনো রাজনীতি করার উদ্দেশ্যে দেই নাই। এটা হচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার কিন্তু টু, এটা রাজনীতি হয়ে গেছে আর কি। হুম। হতে পারে রাজনীতি, বাট হ্যাঁ। এখানে এখানে মনে হয় পার্থ, উইথ অল রেসপেক্ট, হ্যাঁ। ইউ নো আই লাভ ইউ। প্রথম থেকে আমি বলেছি যে রাজনীতি পার্থক্য যেখানে থাকুক, আমি কিন্তু পার্থর সাফল্য কামনা করি। আমি সবসময় সেটা দেখতে চাই, আমরা একই জায়গায় না থাকলেও দেখতে চাই। এবং আমি আমি এই হ্যাঁ। জেনারেশন, আমি সবসময় সেটা আশা করি। কিন্তু আমি যেটা মনে করি, এই জেনারেশনের প্রত্যাশার কথা যদি আজকে বলা হয়, আমি বারবার বলছি, আই থিঙ্ক উই নিড টু রিডিফাইন পলিটিক্স। এটাই যদি রাজনীতি হয়, এটা রাজনীতি হওয়া উচিত না। হ্যাঁ, রাজনীতি মানে সব জায়গার মধ্যে রাজনীতি মানে কি আসলে, যেমন একটু আগে যে ভালো মানুষের যে কথা হলো, আমি পার্থর সাথে আমার অনেক আলোচনা হয়, অনেক কথা কিন্তু আমরা নিজেরা দুজন একসাথে অনেক আলোচনা করি, এবং সেই আলোচনায় বারবার কিন্তু কথাটা উঠে আসে। আসলে হোয়াট পার্থ ওয়ান্টেড টু মিন ইজ অ্যাবসলিউটলি কারেক্ট, যে এখানে ভালো মানুষ মানে কি, ভালো মানুষ মানে দেখুন, আপনার ভালো মানুষ তো অনেক কাজের জন্য, কিন্তু রাজনীতির জন্য, রাষ্ট্রের জন্য যখন আমরা একজন ভালো মানুষ খুঁজি, তখন এক নম্বর আমি যে এমন মানুষ যাদের মধ্যে কোনো অহংকার নাই। কেন বাংলাদেশে 100%। 54 বছর ধরে না রাজনীতিবিদদের কিন্তু মধ্যে মাহি শুধু ভাই, অহংকার দেখেছি আমরা। কিন্তু মাহি ভাই, আমার মনে হয় যে আমি আমরা আপনার একটু কাছে শেষ করলাম খালেদ ভাই। ও শেষ করবেন, আচ্ছা ঠিক শেষ আছে, করেন, শেষ না করেন, না না না, ঠিক শেষ আছে। করেন, শেষ করেন, আমি শেষ ভালো করেন। মানুষের জায়গাটা আসছিলাম, জি। যে ভালো মানুষের সংজ্ঞাটা অত্যন্ত জরুরি। রাজনীতিতে এক নম্বর, অহংকারী মানুষ আমরা আর দেখতে চাই না। আমরা অনেক অহংকার দেখেছি, দ্যাটস নাম্বার ওয়ান। লেট পিপল ডিসাইড অহংকারটা কি, অহংকারী কারা, যাদের চোখে মুখে কথায় বার্তায় বডি ল্যাঙ্গুয়েজে সারাক্ষণ অহংকার দেখেছি আমরা। সেই অহংকারী মানুষ দেখতে চায় না। এটাকে আই এম শিওর পার্থর সাথে এদিন আমার না অনেক না। আলোচনা আছে, এন্ড উই অল মিন দ্যাট। নাম্বার টু, দেশপ্রেমের পরীক্ষা 100-100 পেতে হবে। আর আপনি যদি আমাকে বলেন, আমি 2018 নির্বাচনের ক্ষেত্রে দেশপ্রেমের পরীক্ষায়, যেহেতু আমি আমার নিজের স্বার্থ বেশি দেখার চেষ্টা করেছি রাষ্ট্রের স্বার্থের থেকে, আমি কিন্তু মনে করি আমি দেশপ্রেমের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারিনি 18 নির্বাচনের পর। এবং আমি বারবার বলছি, একটা জায়গায় আমি দাঁড়িয়ে আছি, আই এম নট কনসার্ন যে আমার কনসিকুয়েন্সেস কি হবে একটা বক্তব্য দেওয়ার জন্য। কিন্তু আমি আমার বাবার দেয়া যে আমাদের কাছে যে নির্দেশনা, বিশেষ করে আমার কাছে, যে অহংকার থেকে মুক্তি হতে হবে, এই যে আমি অহংকার থেকে মুক্ত হওয়ার চেষ্টা করছি। এবং এই জন্য আমি বলেছি যে সত্য অনুসন্ধানে আমি কোনোভাবেই পিছ পাবো না। যেটা সত্য, যেটা ভুল, আমি সেটাকে বলবো। এটাকে বলার পর আমার কনসিকুয়েন্স কি হবে, মানুষ এটাকে কিভাবে নিবে,
ডু আই নট কেয়ার? আই ডু কেয়ার, কিন্তু আমার তারপর কিছু করার নেই, আমাকে Okay. সত্য উপস্থাপন করতে হবে। তার মানে 3 নম্বরে দক্ষতা থাকতে হবে। ভালো মানুষ দক্ষ না, লাভ হবে না। এবং আরেকটা হচ্ছে গিয়ে আমার মনে হয় আমাদের আল্লাহর সাথে, সৃষ্টিকর্তার সাথে সংযোগ স্থাপন করে অহংকার থেকে মুক্ত হয়ে দক্ষ একজন মানুষকে, দেশপ্রেমিক একজন মানুষকে, অহংকার মুক্ত মানুষকে, তারা যদি রাজনীতি এগিয়ে আসে, রাজনীতি পরিবর্তন হবে। আর 1 নম্বর সবচেয়ে প্রধান যে জিনিসটা, লেট আস রিডিফাইন পলিটিক্স। ওকে, রাজনীতিটাকে একটু রিডিফাইন হওয়া উচিত। আচ্ছা, অহংকার না থাকাটা নিয়ে আপনি একদম স্পষ্ট করে বলেছেন। আমি একটু ব্যারিস্টার পার্থের কাছে ফিরে যেতে চাই, কিন্তু আমি প্রশ্নটা করে যেতে চাই, আপনি যদি দেশপ্রেমের জায়গায় আপনি নিজেই নিজেকে নম্বর দিচ্ছেন যে এটা আসলে খুব বেশি দেশপ্রেমের পরিচয় আমরা দেখতে পাই নাই, আমরা সেই জায়গায় যেতে চাই নাই, কারণ হচ্ছে যে আপনি যদি নিজেই বলেন যে আপনি আসলে দেশপ্রেমের পরীক্ষায় শেষে উত্তীর্ণ হন নাই, তাহলে এটা নিয়ে আর কিছু বলার থাকে না। কিন্তু আমরা আপনার কাছে দেশপ্রেমের সংজ্ঞা জানতে চাইবো মাহি ভাই। আমরা একটু জনাব আন্দালিব রহমান পার্থের কাছে যেতে চাই যে আন্দালিব রহমান পার্থ, আপনি কি মাহি ভাইয়ের বক্তব্যের প্রেক্ষিতে কিছু বলবেন কিনা? তাহলে আমরা একটু দেশপ্রেম নিয়ে। না মাহি ভাই আমি আমার কথা হলো যে মাহি ভাই যেই কথাগুলি বললো, ঠিক আছে, মাহি ভাই এরপর তো আর কোনো কথা থাকে না, রাইট, এই যেই জিনিসগুলি হচ্ছে কোনো কথাগুলি থাকে না। কিন্তু আমার প্রশ্ন একটাই যে মাহি ভাই কাছে আমি জানতে চাই যে মাহি ভাই, আপনি যেটা বললেন যে 18তে ভুল হয়েছে, এমন কি কেউ ছিল না যে আপনাকে বলবে যে এটা ভুল হচ্ছে? মানে এই was it an honest mistake or was it a willful mistake that you chose to take? এমন কি কেউ ছিল না যে জনগণের বিরুদ্ধে মাহি বা তোমরা যেও না, এটা লাভ হবে না, বা 24-এর ইলেকশনে যেও না, তোমাদের ব্যক্তিগত অবস্থান থেকে তোমরা যেটা প্রমাণ করার চেষ্টা করছো, ওর চেয়ে ন্যাশনাল ইমেজে, ন্যাশনাল জায়গাতে নির্বাচনটা বয়কট করা আরো বেশি তোমাকে জনসম্পৃক্ত করবে, যে এই জিনিসগুলি কি আপনাদেরকে কেউ কখনো বলে নাই? সো ওয়াজ ইট আ উইলফুল মিস্টেক দ্যাট ইউ চোজ টু টেক, অর ওয়াজ ইট অ্যান অনেস্ট মিস্টেক ইউ থট যে আপনি করবেন? বিকজ এই দুইটা মিস্টেককে, পলিটিক্সে তো মিস্টেক বলতে কোনো কথা নাই। পলিটিক্সে একবার ট্রেন চ্যুত, লাইন চ্যুত হয়ে গেলে ওই 120 কিলোমিটার দূরে রাউন্ড অ্যাবাউট ঘুরে আবার ফেরত আসতে হয়। জনগণ ভুলে যায় না, ক্ষমা করে, আবার রিলেটিভলি জনগণের মতো ডিসাইড করে। আমি তাই বলছি যে এই জিনিসটা মাহি ভাই আপনার কাছে আমার জানাইছে, আপনার কি কোনো বন্ধু কেউ কি আপনাকে কখনো বলে নাই? আমার মনে হয় যে মাহি ভাই বলবে, মাহি ভাই বলবে। মাহি ভাই 1 মিনিট, আমার একটু জনাব পার্থের কাছেও একটু প্রশ্ন আছে। জনাব পার্থ, আমরা কিন্তু দেখেছি, আপনি যেহেতু আমরা একই বয়সী, অনেক কিছু আমাদের মধ্যে কমন, আমরা একরকম বন্ধুই, শুধুমাত্র একরকম না, ভালোই বন্ধু, শুধুমাত্র টেলিভিশনের সামনে বলে এখন আপনি করে বলতে হচ্ছে। কিন্তু একটা পর্যায়ে এরকমও হয়েছিল যে পার্থ, আপনাকেও আসলে আমরা দেখেছি যে আপনাকে বিএনপির থেকে একটা দূরত্ব রাখতে হয়েছিল, আপনি বিএনপির জোট থেকে আপনাকে বের হয়ে আসতে হয়েছিল ঘোষণা দিয়া। তো সেই সময় কি অনেকে আপনাকে বলে নাই যে এই সময় আইসে আপনি যে, যদি আপনি ঠিকও হন, আপনি এখন আপনার বাইরে হয়ে আসাটা বিএনপিকে দুর্বল করবে, বেগম খালেদা জিয়ার হাতকে দুর্বল করবে, ওই ব্যাপারটাকে তখন আপনি আসলে কিভাবে দেখছেন? পরে দেখা গেছে হাইন্ডসাইট যে আপনার অবস্থান হয়তো সঠিক ছিল কিন্তু তখন আপনি এটাকে কিভাবে মানে মোকাবেলা করছেন? না, বিএনপি যখন আমি ছেড়ে দেই তখন আমি পার্টিকুলারলি বলে দিচ্ছিলাম যে বিএনপি যুক্ত, আমরা যেই ঐক্যফ্রন্ট করছিলাম তার সাথে ব্যালেন্স করতে পারছে না, এবং বিএনপির পার্লামেন্টে যাওয়াটা আমরা নৈতিকভাবে মেনে নিতে পারি নাই। সেটা ওয়াজ 100% পলিটিক্যাল সিদ্ধান্ত। আমি বের হয়ে বিএনপিকে গালি দেই নাই, আমি বের হয়ে খালেদা জিয়া বা তারেক রহমান বা বিএনপির কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াকে গালি দেই নাই। আমি থাকা অবস্থায় বিএনপি যে সিদ্ধান্তগুলি নিয়েছিল সেগুলি নিয়ে আমি কোনো প্রশ্ন করি নাই। সাধারণত ঐক্য ভেঙে, দল ভেঙে মানুষ যেভাবে অ্যাটাকে যায়, আমি সেরকম কিছু করি না। আমি বুঝতেছিলাম যে ডক্টর কামাল হোসেনের আসার পর বিএনপি ঐক্যফ্রন্ট আর 20 দলকে ওই ব্যালেন্সটা বিএনপি ড্র করতে পারছে না পলিটিক্যালি, এবং আমার ডিসিশনটা কারেক্ট ছিল, কারণ আমি ছেড়ে দেওয়ার 6 মাসের মাথায় বিএনপি ঐক্য ভেঙে দিয়েছে। সো পলিটিক্যালি আমি যেটা রিয়েলাইজ করেছি, বিএনপি সেটা 6 মাস পর রিয়েলাইজ করেছে। এমন তো হয় নাই যে আমি বিএনপি ছাড়ার পর আমি বিএনপি গালিগালাজ করেছি বা আমি এটা বলেছি। আমি বলেছি যে বিএনপি এখন এই ঐক্যকে এবং ঐক্য ফ্রন্টকে এবং 20 দলীয় জোটকে কোনোভাবেই ব্যালেন্স করতে পারছে না, এবং সেই কারণে আমি মনে করি আমরা দল গোছানোতে মনোনিবেশ করতে চাচ্ছিলাম, এবং একটা অনেক বড় দলের সাথে থেকে দল গোছানোটা অনেক মুশকিল হয়ে যায়, সেই জন্য আমি বেরিয়ে গেছিলাম। এবং বিএনপি যে পার্লামেন্টে যাওয়াটা, ওইটা তো হঠাৎ করে অ্যাব্রাপ্টলি আমরা জানতে পারি, উই আর নট প্রিপেয়ার্ড। এত বড় একটা রাজনৈতিক ভোট চুরির পরে হঠাৎ করে বিএনপি যে সিদ্ধান্তটা নিয়েছে, সেটা আমাদের সাথে বিএনপির অনেকের কথা হয়নি, এই জন্য আমরা মনে করেছিলাম যে জনগণের ইচ্ছা প্রতিফলন হবে না। এটা বিএনপির মধ্যে অনেকে বলেছে যে আমরা এটার সাথে একমত না। এটা সম্পূর্ণ একটা রাজনৈতিক সিদ্ধান্ত ছিল। জনাব পার্থ, আমি প্রশ্নটি আপনাকে করে রাখলাম যে আপনারা মানে
আপনার সাথে বিএনপির নতুন করে গাঁটছড়া বাঁধা সামনে ইলেকশনকে রেখে বা অন্য কোনো কিছু রেখে সেইটা কি হতে যাচ্ছে কিনা, এবং আপনার কাছে কি মনে হয় না, মানে আমার যদ্দূর মনে আছে 19-20 21-22 ইউ ওয়ার এ বিট ক্রিটিক্যাল টু, মানে বিএনপির অনেক ডিসিশন আপনার আসলে পছন্দ হয় নাই, আপনি ইকুয়ালি এটাতে আসলে ক্রিটিক্যাল ছিলেন এবং আপনার বলার মধ্যে দিয়েও আসলে এইটা অনেকটা প্রকাশ পেয়েছে, বা আপনি এটাকে কিভাবে দেখেন আপনার কনস্টিটিউয়েন্সি, আপনার না, পলিটিক্স? বিএনপি ক্রিটিক্যাল কোনো ব্যাপার এখনো হলে আমি বলতে পারি যে বিএনপি, আমি এটার সাথে একমত না, বা বিএনপি এটা ঠিক করছে না, বা বিএনপি এটা ভুল করছে না, এটার সাথে তো এটা বস্তুনিষ্ঠ সমালোচনা রাজনৈতিক দল হিসাবে আমরা করতেই পারি যে কোনো কিছু। সেটার সাথে বড় এটা বিএনপিতে থাকা অবস্থায় আমি অনেক কিছু করেছি, আমি অনেক, কিন্তু জোটের অন্য কোনো নেতাদের আমরা এটা দেখি না। আমরা আসবো আবার আপনার কাছে, আপনার এটা করে কি আপনার আসলে দলের মধ্যে অবস্থান, মানে আমি যে আলাপটা শুনি সে আলাপটা হচ্ছে এরকম যে যেহেতু শেখ হাসিনা পরিবারের সাথে আন্দালিব রহমান পার্থের একটা সরাসরি সম্পর্ক রয়েছে, সেই জন্য আন্দালিব রহমান পার্থ এই পক্ষকেও যা খুশি বলতে পারে, ওই পক্ষকেও যা খুশি বলতে পারে, কারণ উনার শক্তিটা আলাদা। আমরা এই প্রসঙ্গে একটু আমরা শুনবো। শেষ করি, আচ্ছা ঠিক, আমি তো শেষ করে দিই। আচ্ছা ঠিক আছে, মাহি ভাই বলে আসুন। হ্যাঁ, না আমার একটু মাহি ভাইকে শোনার আগেও আমাকে একটু দর্শকদের কথা শুনতে হবে। দর্শকদের কাছে আমরা প্রশ্ন করেছিলাম যে শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়টি ভারতের বাংলাদেশের কিছুই করার নেই, পররাষ্ট্র উপদেষ্টার এমন মন্তব্য সঠিক বলে মনে করেন কিনা? শতকরা 75% দর্শক মনে করছেন যে এটি সঠিক না মনে করছেন শতকরা 25% দর্শক, 70,000 দর্শক ভোট দিয়েছেন। মাহি ভাই, ব্যারিস্টার পার্থ কিছু স্পেসিফিক প্রশ্ন আপনার কাছে করেছে যে 2018 সালে আপনি যখন নির্বাচনের এখানে যাচ্ছেন তখন কেউ কি আপনাকে বলেছিল কিনা যে এটা আসলে জাতির স্বার্থে এটি আসলে ঠিক কাজ হচ্ছে না? মাহি ভাই, কোন জায়গাটা আমি একটুখানি ডিসকানেক্ট ছিলাম, আরেকবার প্রশ্ন করেন। পার্থ একদম স্পেসিফিকলি বলেছেন যে 2018 সালে যাওয়ার সময়, ইলেকশনে যাওয়ার সময় বা আওয়ামী লীগের সাথে, রাইট আই রিমেম্বার দুটো জিনিস বলেছে। জি হ্যাঁ, দুটো বলেছে না, এটা আমাকে একটু অনুভব বলতে হবে। দুটো জিনিস, আগে পার্থজি বলেছে যে রাজনীতিতে এরকম বদনের ভুল সিদ্ধান্ত হলে আবার 120 মাইল ঘুরে রাউন্ড অ্যাবাউট হয়ে ফিরতে হয়, এন্ড আই ডু এগ্রি উইথ ইট। 120 মাইল কেন, 1020 মাইল হয়ে ঘুরতে গেলেও তারপর ইউ হ্যাভ টু টেক দ্য রাইট ডিসিশন। সে কারণে যদি 120 এর জায়গায় 1000 মাইল ঘুরেও রাউন্ড অ্যাবাউট, আপনার তো আর অপরিসীম ফুয়েল নাই মাহি ভাই, আপনার তো আর অপরিসীম তেল নাই, আছে ভাই? আমার তেল না থাকতে পারে, আমার জীবনে যতটুকু তেল আছে ওইটুকু দিয়ে আমাকে ঘুরে আসতে হবে, যদি দরকারের প্রয়োজনে ক্ষমতাকে সম্পূর্ণভাবে স্যাক্রিফাইস করতে হবে, বাট তারপরও আমাদেরকে একটা রাইট ট্র্যাকে থাকতে হবে যাতে করে পরবর্তী প্রজন্ম অন্তত রাইট ফ্রুটটা পায়। এখানে একটা জিনিস। দ্বিতীয় জিনিসটা হচ্ছে গিয়ে, আপনি যদি দেখেন যে আমাকে কেউ তখন বলেছে কিনা, আমি নাম্বার 1 বলবো আমাকে তো পার্থই বলেছে। পার্থের সাথে সমস্ত ব্যক্তিগত বারবার বলছে জিনিসটা সঠিক হচ্ছে না, ভুল হচ্ছে, কিন্তু লেট আস ফেস দ্য ফ্যাক্ট। আমি আজকে বলেছি, আবারও আমি সম্পূর্ণভাবে আই ওয়ান্ট টু বি, যেটা সঠিক মনে করছি আমি সেটা বলছি। আপনি আনঅফিশিয়াল কথা তো অফিশিয়ালি বলতে পারেন না ভাই, এটা তো আমি তো, the question was very honest, I gave an honest answer, it's an honest confession. পার্থ আমার সাথে সমস্ত বৈঠকে বসে বলছে, মাহি ভাই মনে হয় দৃষ্টিতে সঠিক হচ্ছে না, কারণ মানুষের প্রত্যাশা আপনার কাছে ভিন্ন। এবং পার্থ কিন্তু আমি তখন ব্যাখ্যা দিয়েছি, এবং যেই ব্যাখ্যাটা আমি পার্থর কাছে তখন দিয়েছি, আমি এই ব্যাখ্যাটা এখন জনসম্মুখে দিতে আমার কোনো আপত্তি নেই, বিকজ দিস ইজ দ্য ফ্যাক্ট। What was the reality in বাংলাদেশ? আজকে আমরা অনেক কথা বলছি, কিন্তু 2024-এর পূর্ববর্তী বাংলাদেশের রিয়ালিটি ভুলে গেলে চলবে না। আমাদের রাজনৈতিক বাস্তবতা, ভুল আমরা করেছি, অস্বীকার করার কোনো জায়গা নেই, কিন্তু 2004 সালে বিকল্পধারা থেকে আমরা বিকল্পধারা জন্ম হলো, তখন বিএনপি ক্ষমতায়, তখন কিন্তু বিকল্পধারা রাজপথে আওয়ামী লীগের সাথে যুগবদ্ধভাবে ছিল। তারপরে 2008-এ যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, আমরা কিন্তু তখনও বিরোধী দলের অবস্থানে ছিলাম, রাজপথে বিএনপির সাথে যুগপথ ছিলাম 2018 আগ পর্যন্ত। বিকল্প দ্বারা রাজপথে একক শক্তি নিয়ে থাকার মতো ক্ষমতা আমাদের কখনো ছিল না, আমাদেরকে মিনিমাম কম্প্রোমাইজ করে টিকে থাকার চেষ্টা করতে হয়েছে। আমরা রাজপথে ছিলাম। 2018 এই আওয়ামী লীগ সরকার যেভাবে বিএনপির মতো একটি দলের উপর স্টিম রোলার চালিয়েছে, বিকল্প ধারার যা সাইজ, স্টিম রোলার দূরের কথা, আমাদের স্ত্রী চালাই দিলেই চলবে। How do I sustain? How do I survive? এই কোশ্চেন এই সাস্টেনেবিলিটির দরকারটা কি? আপনি একবার আওয়ামী লীগের সাথে মিশতেছেন, একবার বিএনপির সঙ্গে, এইটা দরকারটা কি? না এটা let us redefine politics again. Let us redefine politics again. আমার কোন রাজনৈতিক দলের সাথে মিশতে, মাখামাখি করতে কোনো আপত্তি নাই, কিন্তু নিজের দর্শন বিসর্জন দিয়ে সে রাজনীতি জোট বেঁধে নির্বাচন করাটা, সেটার মধ্যে আমি দোষের জিনিস দেখি। যারা বাংলাদেশের রাজনীতি করে তাদের সবার মধ্যে একটা ওয়ার্কিং রিলেশনশিপ থাকতে হবে, সেখানে কোনো সমস্যা নাই। আমরা যুগপথ আন্দোলন করেছি, আমরা কিন্তু জোট করি নাই, কিন্তু যুগপথ আন্দোলন ছিলাম। কিন্তু 18 নির্বাচনে বিএনপির সাথে হঠাৎ করে ডক্টর কামাল হোসেন নেতৃত্বে হয়ে যাওয়ার পরে আমাদের সাথে যে দূরত্বতার সৃষ্টি হলো, আর সেই সাথে গত 10 বছরে আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের যে অবস্থান ছিল, আজকে বারবার মানুষ আমাকে 16 বছর তো না,
আমি পার্থর সাথে আমরা সেই আপনার গণজাগরণ মঞ্চের সময় থেকে প্রতিদিন বিএনপির কোন নেতাও এভাবে রাজপথে সামনের দিকে এগিয়ে এসে মিডিয়াতে এদেরকে চ্যালেঞ্জ করেনি, আমরা যেভাবে তখন চ্যালেঞ্জ করেছি। বেগম খালেদা জিয়াকে যখন তার অফিসে বন্দী করা হয় তখন সবচেয়ে প্রথম বিএনপি কোন নেতার আগে বদরুদ্দোজা যদি ছুটে গিয়েছেন সেখানে, এবং সেখানে তাদের সাথে আমাদের কোনো জোট ছিল না, বিকজ ইট ওয়াজ দ্য রাইট থিং টু ডু। 2018-তে ওই কাজটা আমরা করতে পারি নাই, দ্যাট ইজ দ্য মিস্টেক, বাট লেট আস কল স্পেড স্পেড। এখানে এই জিনিসটা ছিল। আজকে দেখেন বিকল্প দল, ছোট দল, দুই দলের সাথে যুদ্ধ করে আমি টিকা থাকবো, এই সাহসটা আমরা দেখাইতে পারিনি। এই সাহসিকতা না দেখানোর কারণটাই আমি বলছি আমাদের একটা স্বার্থপরের মতো সিদ্ধান্ত হয়েছে। আজকে যারা ক্ষমতায় আছে, যারা উপদেষ্টা পরিষদ এবং যারা সরকার এবং এই সরকারের পক্ষপাতী, যেই পুরো এটা তো সরকারের ক্ষমতায়, প্রশাসন এদের, পুলিশ এদের, আর্মি এদের, সব এদের, তারপরও বিকল্প রাজনীতি প্রতিষ্ঠার জন্য তাদেরকে কম্প্রোমাইজ করতে হচ্ছে না, হচ্ছে না। ইট ইজ ডিফিকাল্ট। আর আমরা তো সেখানেও ছিলাম না। অতএব সেজন্য আমরা বলছি যে বিকল্প রাজনীতি প্রতিষ্ঠানের যে চ্যালেঞ্জের মোকাবেলা সবাইকে করতে হচ্ছে, আপনারাও চ্যালেঞ্জ করতেছেন, ইউ চ্যালেঞ্জ এভরিডে। আমি আপনার টক শো দেখছিলাম ওই দিন হাসনাত আব্দুল্লাহর সাথে, আই স দ্য চ্যালেঞ্জ দ্যাট দে হ্যাড টু ফেস। হ্যাঁ, এবং সেখানে এই চ্যালেঞ্জগুলো তাদেরকে মোকাবেলা করেই কিন্তু একটা বিকল্প স্বপ্ন ওটাকে বাস্তবায়নের চেষ্টা করতে হচ্ছে। অতএব এই চেষ্টাটা আমাদেরকে তখন করতে হয়েছে। আজকে যারা বিকল্প রাজনীতি প্রতিষ্ঠার চেষ্টা করছে, ক্ষমতায় থেকে, রাষ্ট্রীয় দায়িত্ব থেকে, প্রশাসন তাদের পক্ষে রেখে আমাদেরকে বিকল্প থাকে একটা ছোট্ট রাজনৈতিক দল হয়ে, এবং সেখানে আমাদের একটা অহিংস রাজনীতির কথা বলে আমাদেরকে 20 বছর বিকল্প ধারাকে বিকল্প রাজনীতির কথা বলে রাজনীতি টিকে থাকতে হয়েছে। এই সরকার কিন্তু মাত্র 5 মাস গেছে, এই 5 মাসে তাদের চ্যালেঞ্জের মোকাবেলা করতে হচ্ছে। অতএব দ্য থিং ইজ, সবসময় লড়াই করে সবকিছু হয় না। হ্যাঁ, কিন্তু তারপরও আমি আবারও বলছি, আমি আই এম নট ট্রাইং টু এক্সপ্লেইন যে 18 সিদ্ধান্ত আমাদের সঠিক ছিল। 18 সিদ্ধান্তে আমাদের সঠিক কাজটি হতো, যেটা পার্থ বলেছে, হয় আমাদের নির্বাচন বর্জন করা উচিত ছিল, অথবা নিজের মতো করে এককভাবে নির্বাচনে গিয়ে সম্মানের সাথে পরাজয় বরণ করা উচিত ছিল। এই জায়গাটা আমরা তখন সাহস করতে পারিনি, এবং এই সাহসিকতা না দেখানোটাই আমাদের সবচাইতে বড় দায় ছিল। সাহসের প্রসঙ্গে আমি একটু জনাব আব্দুল্লাহ রহমান পার্থ আপনার কাছে যাই, যে আপনি অনেক জায়গায় আপনার সাহসের প্রশংসা পান, কিন্তু পাশাপাশি এই জিনিসটা আপনার কাছে, তো আপনিও নিশ্চয়ই অনেকবার শুনেছেন যে আপনার আসলে কোনো কিছু কেয়ার করতে হয় না, কারণ হচ্ছে যে আপনি সাবেক ফার্স্ট ফ্যামিলির খুবই নিকটাত্মীয়, অন্যদিকে আপনি যে রাজনীতিটা করছেন সেটা আবার আপনি বিএনপির সাথে ঘনিষ্ঠ, আবার পুরোপুরি বিএনপিও করছেন না। আপনার সাহস দেখানোর কারণ কি আসলে এইটা, নাকি আপনি কিভাবে এটা ব্যাখ্যা করেন? যে সাহস মাইবাই দেখাতে পারেন না, সেই সাহস আপনি সহজেই দেখালেন, এটার পেছনের কাহিনীটা আমরা একটু শুনতে চাচ্ছি। না, এই কথাগুলি আসলে তারা বলে যারা আমাকে আর অন্যভাবে ছোট করতে পারে না। মাহি ভাইও জানে হোয়াট আই হ্যাভ বিন থ্রু, আমি জানি, মাহি ভাই জানে, আমি 2 বার জেলও খেটেছি, মামলাও হয়েছে, আর আমি করি। তো আমি তো শুধুমাত্র আওয়ামী লীগের ব্যাপারে না, এটা তো এই যে ইউনূস সাহেব আসার পরেও তো আপনি লক্ষ্য করেছেন, আই ওয়াজ দ্য ফার্স্ট পারসন টু সে যে জগ আর মগ নাড়ানোর জন্য তো আর ইউনূস সাহেব আসে নাই। আমি ওই দিনও পাবলিক মিটিং এ বলেছি যে আওয়ামী লীগের মাথা 17 বছরে শেষ হয়েছে, তোমাদের মাথা শেষ হতে 17 মিনিট লাগবে না। তো আমার কথা ছিল যে আমার ব্যক্তিত্বটাই এমন যে আমি এভাবে কথা বলি। তো এটা কি আসলে সাহস হলে এমন বা অসাহসের ব্যাপার? এটা হলো যারা ওই আমাকে অন্যভাবে আর কি ডিমিন করার উপায় পায় না, তখন তারা ফ্যামিলি কার্ডটা খেলে। বাট ওরা যদি দেখে আমিও 9 দিন রিমান্ডে ছিলাম, জেলে খেটেছি, আমিও পালিয়ে বেরিয়েছি, আমিও এর আগেও জেল খেটেছি, এবং সব দিক থেকে এখন কেউ যদি মনে করে আমাকে নর্মাল একটা ইউনিয়ন বা ইসের কর্মীর মতো ধরে নিয়ে যে পিটিয়ে একদম হাত পাও ভেঙে দিবে, আমার মনে হয় জাতীয় পর্যায়ের নেতাদের তো এগুলি আওয়ামী লীগ করে নাই, যদি করতে হয়তো সেটাও ফেস করতে হতো। কিন্তু আসলে জিনিসটা এরকম আমার মনে হয় যারা এই কথাগুলি বলে ওনাদের বোঝা উচিত এক একটা মানুষের ব্যক্তিত্ব এমন থাকে। আবার এই সরকারকে আমি 100% সাপোর্ট করছি, এবার বস্তুনিষ্ঠ সমালোচনা করার জায়গায় করছি। আমি বিএনপিকেও যখন ছেড়ে দিয়েছিলাম, আওয়ামী লীগে আমি যাইনি, অনেকে মনে করতো তখন এই বুঝে আওয়ামী লীগে চলে যাবে এই আত্মীয়, এবং যখন ফারুক সাহেব মারা গিয়েছিল অনেকে মনে করেছিল আমি গুলশানে নির্বাচন করব, সেখানে আমি হিরো আলমকেও সাপোর্ট করেছি। সো তাও আমি যাইনি। সো আমার পার্সোনালিটিটাই জানি কেন জানি খালেদ একটু এই টাইপের, এটা মাহিবাইও জানে। আপনি যেহেতু কথাটা তুললেন সেইটা খুবই ইন্টারেস্টিং, যে আপনি আসলে হিরো আলমকে সাপোর্ট করে দিলেন এবং হিরো আলমকে বিভিন্নভাবে সামনে নিয়ে আসলেন, এবং পুরো ইলেকশনটাকে একটা, আমি যদি বলি যে এটাকে একটা প্রায় ফার্স আপনি বানায় দিলেন। এটা কি আপনি একটা মানে
আপনি এখন এটাকে আসলে কিভাবে দেখেন, মানে হাউ ইজ দ্যাট? না, জিনিসটা আসলে এরকম ছিল না। জিনিসটা ছিল, আপনারা হয়তো হিরো আলমকে বলছেন, কিন্তু হিরো আলমের ওই কোয়ালিটিটা দেখেন যে আওয়ামী লীগের কাছে বিক্রি হয় নাই হিরো আলম। হিরো আলমকে আপনি তার বেড়ে ওঠা বা তার পার্সোনালিটি দেখে যথেষ্ট আপনি প্রশ্ন করতেই পারেন, কিন্তু কিছু কিছু জায়গায় আমি যখন দেখেছি যে আওয়ামী লীগের কোটি টাকার কাছেও বিক্রি হয় না, বা সাহসের সাথে যেভাবে ফেস করেছে, বাংলাদেশের অনেক স্ট্যাবলিশ রাজনীতিবিদদের চেয়েও তাকে আমার ওই জায়গাটা আমাকে অনেক টাচ করেছে। ওকে, আপনি হয়তো তার অ্যাপিয়ারেন্স, তার যোগ, না না এপিআরএস না, কিন্তু উনি আবার বগুড়ায় গিয়ে লেখাপড়ার প্রসঙ্গ তুলে আবার বিএনপি নেত্রীকে প্রসঙ্গ করে, মানে যেইখানে আমি কিন্তু একটা কথা বলি, তার রাজনৈতিক মেধা, তার ক্যারেক্টারিস্টিক, এইটা ওইটা কথা বলছি না, বাট আমি ওই সময় দেখেছি হি হ্যাড অ্যান অপশন টু বি বট বাই আওয়ামী লীগ, উইচ হি ডিডন্ট এভাইড, সে ওইটা করে নাই। সো ওই জায়গাটার কথা বলছি। ওনার পার্সোনালিটির কোনো ফ্যান আমি না, বা আমি ওইটা বলছি না ও পরে কি করছে, এর নামে মামলা, ওইটা ওনার পার্সোনালিটি। বাট ওইটা করার কারণটা বা সাপোর্ট করার কারণটা ছিল যে আওয়ামী লীগ এমনি পলিটিক্সটাকে অনেক কোয়েশ্চেনেবল করে দিয়েছে, এবং আরাফাত যত পাকনা পাকনা কথা বলতেন ওই সময়, আই এম সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, বাট লাইক তাত্ত্বিক কথাবার্তা বলতেন। তো আমি চিন্তা করছিলাম যে উনি ভোট চুরি করে এমনি এমনি চলে যাবে, তো রাদার এখানে একটু এনজয়মেন্ট বা একটু এন্টারটেইনিং কিছু যদি এবং কেমন ছিল এটা, এবং এটা কেমন ছিল ফাইনালি? তো হিরো আলম তো একদম জাতিসংঘে চলে গিয়েছিল, ওকে ওই পর্যন্ত চলে আচ্ছা গেছে। একটা আমি যেটা বলেছি, আমি